ভালো করে রিপোর্টে চোখ বুলিয়ে ডাক্তার সাহেব বললেন, মিস্টার সার্জিস, আপনার সাথে একটু গোপনে কথা বলতে চাচ্ছি। আপনি একটু আমার সাথে ভেতরে আসুন। কি এমন কথা ডাক্তার সাহেব যেটা আমার সামনে বলা যাবে না? আমাদের বাচ্চা না হওয়ার কারণটা তো আমিও জানতে চাই। আচ্ছা, উনি যেহেতু বলেছে তুমি একটু এখানে বসো, আমি আগে ওনার থেকে শুনি, তারপর না হয় তোমাকে আমি বলবো। সার্জিসের কথায় রেশমা বসে রইল। ডাক্তার সার্জিসকে ভেতরে নিয়ে গেলেন। ডাক্তার সাহেব, এবার বলুন কি সমস্যা? কেন আমাদের 3 বছরের সংসারে এখনো কোনো বাচ্চার মুখ দেখলাম না? ডাক্তার সাহেব গভীর একটা নিঃশ্বাস ফেলে বলল, ঘটনা একটু সিরিয়াস, আর তা না হলে আপনার ওয়াইফকে আমি বাইরে বসতে বলতাম না। আচ্ছা, আপনি কি হাতের কাজ করেন? না, আমি তো ব্যাংকার। আরে আমি বলতে চাচ্ছি আপনি কি ওয়াশরুমে গিয়ে হাতের কাজ করেন কিনা। সার্জিস বুঝতে পারলো ডাক্তার সাহেব কি বলতে চাচ্ছে, তাই সে চুপ করে রইল। দেখুন, চুপ করে থাকলে তো লাভ নেই। তাছাড়া রিপোর্ট আমার হাতেই আছে। আপনার মধ্যে শুক্রাণুর কাউন্ট অনেক কম। একজন পুরুষের বাবা হবার জন্য যতটুকু দরকার তার চেয়েও অনেক কম আছে আপনার। এটা সাধারণত মানুষের বয়স বেশি হওয়ার ফলে হয়, কিন্তু আপনার বয়স দেখে আমি অনুমান করে বললাম আপনি হাতের কাজ করেন কিনা। সার্জিস চোখের জল ছেড়ে বলল, তাহলে আমার অপকর্মের জন্য এই শাস্তি পেতে হচ্ছে আমাকে? এখন আমি কি করতে পারি বলুন? ডাক্তার রিয়ান বলল, আমি আপনাকে কিছু ঔষধ দিচ্ছি আর কিছু ব্যায়াম বলে দিচ্ছি, এগুলো অবশ্যই করতে হবে, তাহলে আপনি ঠিক হয়ে যাবেন। তবে কিন্তু সময় লাগবে, মনে রাখবেন। সার্জিস ভাবতে লাগলো কিভাবে তার বউকে কথাগুলো বলবে। ওদিকে ডাক্তারের রুমে বসে রেশমা ভাবছে কি এমন কথা হতে পারে যেটা আমার সামনে বলা গেল না। তাছাড়া বাচ্চা না হওয়ার সমস্যাটা আমিও জানতে চাচ্ছি। এমন সময় সার্জিস এসে দাঁড়ালো। কি ব্যাপার? কি বললো উনি? কেন আমাদের বাচ্চা হচ্ছে না? সার্জিস কাচুমাচু করে বলল, তেমন কিছু না। তাহলে কি বলো? মানে আসলে কিছু ঔষধ খেতে বলেছে আর ব্যায়াম করতে বলেছে, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এর আগের বার যে তুমি আমাকে পরীক্ষা করালে তখন তো বলেছিলে কোনো সমস্যা নেই। সার্জিস বলল, নেই তো কোনো সমস্যা। আসলে তোমার কোনো ঔষধ লাগবে না, তুমি শুধু একটু খাওয়া দাওয়া করবে ভালো মন্দ, তাহলেই হয়ে যাবে। রেশমা চিন্তা করে বলল, তাহলে কি তোমার সমস্যা? সার্জিস উত্তেজিত হয়ে বলল, আরে কিসের সমস্যা আবার? এগুলো হচ্ছে ক্যালসিয়ামের ঔষধ। সারাদিন অফিসের টেনশন করি, কাজ করি। উনি বলেছে একটু কম কাজ করতে, একটু রেস্ট নিতে, আর এগুলো খেলে একটু শরীরে শক্তি আসবে, আর কিচ্ছু না। ডাক্তার এসে বলল, ঠিক আছে, আপনাদের সব বুঝিয়ে দিয়েছি, এখন আপনারা যেতে পারেন। আচ্ছা ঠিক আছে বলে সার্জিস ও তার স্ত্রী বের হয়ে গেল। কিন্তু রেশমা বুঝতে পারলো না তার স্বামী কেন রাগ দেখাচ্ছে। বাসার সামনে এসে কলিং বেলে দুবার চাপ দিতেই সার্জিসের মা দরজা খুলে দিল। তারা ঢুকতেই তিনি বললেন, আর কত ডাক্তার দেখাবি? এসব ডাক্তার বৈদ্য দেখি আর কত টাকা নষ্ট করবি? অনেক তো ওষুধ খাওয়া হলো, এবারে সব বাদ দে। যে মেয়ের ওখানে সমস্যা থাকে তার কোনোদিনও বাচ্চা হয় না। মা, আমার কিন্তু কোনো সমস্যা নেই, আপনি আবারও ভুল করছেন। তুমি চুপ করো, বাজা মেয়ে মানুষ কোথাকার, মুখে মুখে কথা বলো কেন? রেশমা তার স্বামীর দিকে তাকালো, কিন্তু সে কিছুই বলছে না। একবারও বলছে না তার স্ত্রীর কোনো সমস্যা নেই। আসলে সমস্যাটা তার নিজের। জামেলা বেগম বললেন, দেখো, আমি একটা সাধু বাবার খোঁজ পেয়েছি, উনি কিন্তু খুব ভালো। ঔষধ খেলে যদি তোর বউয়ের বাচ্চা হয় ভালো, না হলে কিন্তু আমি তোকে আবার বিয়ে করাবো, এই বলে দিলাম। সার্জিস বলল, আচ্ছা ঠিক আছে মা, এখন এসব ভালো লাগছে না, বাদ দাও। ঠিক আছে, বাদ দিচ্ছি, কিন্তু কালকে সাধু বাবা বাসায় আসবে, সেটা তোর বউকে বলে দিস। বলে তিনি তার নিজের ঘরে চলে গেলেন। সার্জিস নিজেও চলে গেল দেখে রেশমার একটু রাগ হলো। নিজের ঘরে এসে ওষুধগুলো নিয়ে সার্জিস মনে মনে ভাবলো, কেন যে এসব ভুল করতে গেলাম? এসব গুনাহ যদি না করতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। নিজের হাতে নিজের জীবন আজ ধ্বংসের পথে। না পারছি বউকে বলতে, না পারছি ঘরের কাউকে বলতে। আমার সমস্যা যদি সবাই জানতে পারে তাহলে তো আমার মান সম্মান থাকবে না। ঠিক এই সময় রেশমা পাশে এসে বলল, তুমি তোমার মাকে একবার বলতে পারতে যে সমস্যাটা আমার না, উনি তোমার সামনে আমাকে এভাবে ব্যবহার করে। তাহলে একবার চিন্তা করে দেখো, তুমি অফিসে গেলে আমার সাথে কেমন আচরণ করে। স্ত্রীর চোখের জল দেখে সার্জিসের খারাপ লাগছে। স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি যদি বলি তোমার মধ্যে কোনো সমস্যা নেই তাহলে ওরা ধরে নিবে আমার সমস্যা, তাই আমি কথাটা কাউকে বলতে পারছি না। তুমি একটু আমাকে সময় দাও, আমি সব ঠিক করে দিব। সে স্ত্রীকে জড়িয়ে ধরল, কিন্তু দূরে সরিয়ে মনে মনে ভাবলো, নিশ্চয়ই তোমার মধ্যে কোনো সমস্যা আছে, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি সেটা আমার কাছে লুকোতে চাচ্ছ কেন? সেটাই আমাকে কষ্ট দিচ্ছে। পরদিন খুব সকালে বাসার দরজা খুলে ঢুকে গেল এক সাধু বাবা। ঘরে ঢুকে তিনি এদিক ওদিক নানা রকম ফু মারতে লাগলেন আর পানি ছেটাতে লাগলেন। কইরে তোরা পাপির দল, এখনো ঘুম থেকে উঠতে পারিসনি? এই দুনিয়া ঘুমানোর জায়গা নয়, সেটা কখন বুঝবি তোরা? এই বলে তিনি নানা রকম হুঙ্কার দিতে লাগলেন। এমন সময় শব্দ শুনে ছুটে এলো সার্জিস ও তার স্ত্রী। সার্জিস অবাক হয়ে প্রশ্ন করল, আপনি কে? এত সকালে আমাদের বাসায় কি করছেন? আর এসব শুরু করেছেন কেন? সাধু বাবা হাসতে হাসতে বললেন, এ বাসায় অশুভ শক্তি আছে, সেটাই তাড়াতে এসেছি আমি। আমার ডাক পড়েছে বলেই আমি এসেছি। রেশমা কিছুই বুঝতে পারছে না ব্যাপার স্যাপার। সার্জিস বলল, আপনাকে কে ডেকেছে? এমন সময় তার মা এসে বলল, আমি ডেকেছি। সাধু বাবা, আপনি এসে গেছেন, আমার সব সমস্যা এখন দূর হয়ে যাবে। কিন্তু ওনাকে এখানে নিয়ে আসার কারণ কি মা? সার্জিসের মা বলল, কেন, তোকে কালকে বলেছি না আমার পরিচিত সাধু বাবা আছে, উনি আশীর্বাদ করলে সব ঠিক হয়ে যাবে, তোর বউয়ের বাচ্চা হবে। কথাটা শুনেই রেশমা চলে গেল ভেতরে। জামেলা বেগম বললেন, বেয়াদবি নিবেন না সাধু বাবা, ভেতরে আসুন। তিনি সাধুকে ভেতরে নিয়ে গেলেন। রান্নাঘরে কাজ করছিল রেশমা। এমন সময় পেছন থেকে এসে তার কোমরে হাত দিল সাধু বাবা। অবাক হয়ে পেছনে ফিরতেই সাধু বাবাকে দেখে প্রচন্ড চমকে গেল রেশমা। বলল, এটা কি করছেন আপনি? আমার গায়ে হাত দিচ্ছেন কেন? হাসতে হাসতে সাধু বাবা বলল, তোর চিকিৎসা করতে হলে তো তোর গায়ে হাত দিতেই হবে। রেশমা বলল, আপনার আমাকে কোনো চিকিৎসা করতে হবে না, আপনি চলে যান এখান থেকে। এটা বললে তো হবে না মামুনি, তোর শাশুড়ি বলেছে তোকে বাচ্চা দিতেই হবে, আর তোর বাচ্চা দিতে হলে তোর সাথে করতে হবে। ছি, আপনি এসব কথা আমাকে কিভাবে বলতে পারলেন? সরে যান বলছি। সাধু বাবা রেশমার হাত চেপে ধরে হাসতে লাগলো। তারপর তাকে জড়িয়ে ধরতে চাইলো। রেশমা কোনো রকমে ছুটে পালালো। ড্রয়িং রুমে আসতেই কোনো রকমে তাকে আবারও জড়িয়ে ধরলো পেছন থেকে সাধু বাবা।
বাবা। এমন সময় তার চিৎকার শুনে ছুটে এলো তার শাশুড়ি। এটা কি করছেন আপনি? মা, আমাকে বাঁচান, মা, আমাকে বাঁচান। সাধু বাবা রেশমাকে ছেড়ে চমকে পড়ল। কি ব্যাপার? তোকে বলেছি তুই 10,000 বার ওই মন্ত্র পাঠ করবি, তারপর আমার সামনে আসবি। তুই এখন চলে আসলি কেন? জামেলা বেগম বললেন, আমি যদি বৌমার চিৎকার শুনে না আসতাম তাহলে তো আপনি এই মেয়েটা সর্বনাশ করে ফেলতেন। এবার সাধু বাবা হেসে বলল, তোর বৌমাকে বাচ্চা দিতে হলে তার সাথে আমার করতেই হবে। অসম্ভব। আমি ভেবেছিলাম আপনি কোনো ঔষধ দিবেন, কিন্তু আপনার মতো একটা দেহলোভী ভণ্ড সাধুর হাতে আমার বৌমাকে তুলে দিব, এমন বোকা আমি নই। এমন সময় সাধু বাবা হাত থেকে কিছু একটা ছুঁড়ে মারল রেশমার শাশুড়ির মুখে। তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর রেশমাকে টেনে একটা রুমে নিয়ে গেলেন। হাসতে হাসতে বললেন, এবার আর কোনো বাধা নেই, আজকে তোর সাথে আমি করবই। বাহ, দারুণ। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার মেয়ের মতো। সাধু বাবা আস্তে করে রেশমাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দিল। তারপর তার উপর উঠতে যাবে এমন সময় পেছন থেকে বাবু এসে সাধু বাবাকে টেনে দুটো চড় মেরে বলল, তোর মতো ভণ্ড সাধুকে কিভাবে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। এই বলে আরো দুটো চড় দিল। রেশমা চোখের জল মুছে বলল, বাবু ভাই, আপনি যদি না আসতেন তাহলে আজকে। ভাবি, আপনার কোনো ভয় নেই। ভাগ্যিস আমি আমার একটা পেন ড্রাইভ গতকাল আড্ডা মারতে এসে ফেলে গিয়েছিলাম, আজকে সেটা নিতে এসেছি বলেই এই শয়তানটাকে হাতে নাতে ধরতে পেরেছি। তারপর সাধুকে বলল, তোকে আজকেই পুলিশের হাতে তুলে দিব, আর এক্ষুনি সবকিছু আমার বন্ধুকে জানাচ্ছি। তারপর রিয়ান ফোন বের করে কল দিল তার বন্ধুকে, আর সাধু বাবা সবার কাছে মাপ চাইতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, সমস্যা যে কারো শরীরেই হতে পারে, তবে তার সঠিক মাধ্যমে অবশ্যই চিকিৎসা করা উচিত। এরকম অন্ধবিশ্বাসের ফাঁদে পা দিবেন না। গল্পটি রচনায় অভি ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর।